কিছু তো বুঝতেই পারছি না। আমি কারুর ভালো করতে গেলে তার উল্টোটা হয়ে যায়। এবার কি করব আমি? আমার এই কার্যের জন্য মাও খুব কষ্ট পায়। এবার কি করব? এখন তুমি মা হও বা মহারানী, তাতে আসলে কিচ্ছু এসে যায় না। এই অভিশাপ তুমি একজন পুত্রকে জন্ম দেওয়া পর্যন্তই পেয়েছিলে। এবার তোমাকে সব কিছু ত্যাগ করে স্বর্গলোকে ফিরতে হবে। আমার জন্য সব থেকে বড় উপহার তো তুমি। শুধু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যেও না। আর স্বর্গলোকের নিয়ম কেউ ভাঙতে পারে না, তুমিও না। পঞ্জিক স্থলা। বুঝতে পারছি না আমি কি করব। এই চিন্তা আমাকে ভেতরে ভেতরে কুঁকড়ে দিচ্ছে। কাকে বলবো আমার মনের কথা? মহারাজকে বলবো নাকি মাকে বলবো? কাউকে এটা বলে দিলে আমার কষ্টটা একটু কমতেও পারে। মিত্র, মিত্র, বুঝতে পারছি না যে আমার সাথে এরকম কেন হচ্ছে। কতক্ষণ সবার থেকে লুকিয়ে রাখবো? কিন্তু যদি হঠাৎ করে আমায় চলে যেতে হয় তখন সবাই এসব কি করে সহ্য করবে? আমি আর দেরি করতে পারবো না। এক্ষুনি গিয়ে আমি মহারাজকে সব সত্যিটা জানিয়ে দেব। কি হলো? মায়ের কাছে? মিত্র, তুমি ভালোই বলেছ। মাই এই সমস্যার সমাধান করতে পারে। চলো। মা! আমার দাস, আমার সুমেরুর সেবকেরা, এখন থেকে তোমরাই আমার সৈনিক। তোমাদের ওপর আমার বিষের প্রভাব আরম্ভ হয়ে গেছে। শীঘ্রই তোমরা নিজের বিষের দ্বারা অন্য মানুষকে বিষাক্ত করার যোগ্য হয়ে যাবে। আর তারপর তোমরা যাদের ওপরেই নিজেদের বিষ প্রয়োগ করবে, ওরা তোমাদের মতো হয়ে যাবে, আমার দাস হয়ে যাবে। দাস হয়ে যাবে। আরে এটা কি? সবাই এরকম করে চলছে কেন? আরে মোড়ল মশাই, নদীর জল বিষাক্ত হয়ে গেছে। সব গ্রামবাসীকে বলে দিন নদীর জল যেন না নেয়। আরে কি হলো? কেউ উত্তর দিচ্ছে না কেন? কোনো উত্তর নেই। আরে আরে কেউ উত্তর দিচ্ছে না কেন? এই মোড়ল মশাই আর বাকিদের কি হয়েছে? আরে এদেরকে বলে দিয়েছি, এবার এদেরকে ছাড়ো। চলো মহারাজকে গিয়ে কথাগুলো বলি। হ্যাঁ চলো। দেবরাজ, আপনি?
পুঞ্জিকস্থলা, তুমি কি ভেবে আমার আজ্ঞার অবহেলা করলে? ক্ষমা করবেন দেবরাজ, আপনার আজ্ঞার অবহেলা করার কথা আমি স্বপ্নতেও ভাবতে পারি না। এসব আমি এই জন্য করেছি কারণ এখন আমি মা। পুঞ্জিকস্থলা, তুমি তো জানো যে মর্তলোকে সবাই নশ্বর। তোমার পুত্রের প্রতি মোহ ততক্ষণই যতক্ষণ তোমার দেহ আছে। তারপরে কে মা, কেই বা পুত্র? তুমি কিভাবে এই মোহমায়া চক্রে বিভ্রান্ত হলে? পুঞ্জিকস্থলা, তোমার শাপের সময়সীমা শেষ হয়েছে, আর এবার তোমার স্বর্গে ফিরে আসার সময় এসে গেছে। মা! মাকে তো এখানেই থাকতে হতো, কোথায় চলে গেল? চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না দেবরাজ, আমার হনুমান অবোধ, আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবে না। ওকে ছেড়ে আমি কি করে চাই? পুঞ্জিকস্থলা, স্বর্গের বিধানে তুমি আর এখানে এক মুহূর্তও থাকতে পারো না, আর স্বর্গের নিয়ম কেউ ভাঙতে পারে না। তাই তোমাকে যেতেই হবে। না দেবরাজ, এরকম করবেন না। না বলে চলে গেলে তাহলে সব শেষ হয়ে যাবে। আমার অনুপস্থিতি কেউ সহ্য করতে পারবে না, কেউ না। প্রণাম যুবরাজ। শুনুন শুনুন সেবক। হ্যাঁ বলুন। সেবক, আপনি মাকে কোথাও দেখেছেন? হ্যাঁ যুবরাজ, মহারানী ছাদের ওপর গেছেন। ছাদের উপরে? হ্যাঁ, প্রণাম যুবরাজ। মা বলেছিল অত্যন্ত প্রয়োজন হলে তবেই শক্তির প্রয়োগ করতে। পুঞ্জিকস্থলা, পুত্র মোহে তুমি এই কথা বলছো? এই মিলন, বিরহ, সুখ, দুঃখ এসব পৃথিবীর জীবনে হয়েই থাকে, কিন্তু তোমাকে এর বাইরে বেরোতে হবে। কি করে এই পুত্রমোহ থেকে আমি বাইরে বেরোবো দেবরাজ? এই জীবনের 12টা বছর আমি শুধুই তপস্যা করেছি, কঠিন তপস্যা। রোদ, বর্ষা, ঘোর শীত সব সহ্য করেছি আমি। তবেই স্বয়ং মহাদেব আমাকে আশীর্বাদ করেছেন। হনুমানের মতো পুত্রের মা হয়েছি। মা হওয়া অবধি তো সাপ ছিল পুঞ্জিকস্থলা, মা হতেই সেই সাপ শেষ হয়ে গেছে। আর মায়ের সব দায়িত্ব, আর তাও এমন এক পুত্রের মায়ের দায়িত্ব যে তার জীবনে অনেক বড় বড় কাজ করবে। দেবরাজ, মা হলো সন্তানের প্রথম গুরু। আমি আমার পুত্রকে সম্পূর্ণ হনুমান করতে চাই। আজও ঘুম পাড়ানি গান না শুনে ঘুম হয় না। ভোজনও আমার হাতেই করে। আর আপনি বলছেন যে আমি ওকে ছেড়ে চলে যাব? কিন্তু পুঞ্জিকস্থলা, না দেবরাজ, না, আমি এত নিষ্ঠুর মা হতে পারবো না। আমি জানি যেমন আমার প্রাণ আমার পুত্র, সেরকমই
আমি হনুমানের জীবন। আমাকে ছাড়া ও এক মুহূর্তও থাকতে পারবে না। অবোধ আমার হনুমান। পুঞ্জিক স্থলা, হনুমান হোক বা কেশরী, সাপের ছায়া তো ওদের ওপরেও পড়বে, কারণ ওরা তোমার পরিবারের মধ্যে। আর স্বর্গের নিয়মের কথা বললে স্বয়ং মহাদেবও এই নিয়মকে বদলাতে পারেন না। তাই এটা তো নিশ্চিত যে তোমায় সবকিছু ছেড়ে ফেরত যেতেই হবে। কিন্তু তবুও হনুমানের জন্যে আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। তোমার যা কিছু শেখাবার শিখিয়ে দাও, তোমার যা কিছু বোঝাবার বুঝিয়ে দাও। কিন্তু এত কম সময়ে? এই সময়ের মধ্যেই তোমার যা করার করে নাও। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্তও থাকতে পারবে না। আমার ওপর রেগে আছো তাই না? মা, আমি আবার ভুল করে ফেলেছি। আমার কারণেই ঋষি মশাই কষ্ট পেয়েছেন তাই না? মাকে আমি আবার কষ্ট দিলাম। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্তও থাকতে পারবে না। আমি তোমাকে আবার কাঁদালাম তাই না? মা, আমার কারণেই তুমি কষ্ট পেয়েছো তাই না? তুমি কেঁদো না, তাহলে আমিও কেঁদে ফেলবো। আর আমাকে কাঁদতে দেখে তুমি একদম থাকতে পারবে না। মা, তুমি কবে বড় হবে আমার মানিক?
কবে বড় হবে? বড় হতে হবে? নাও, এক্ষুনি হয়ে যাচ্ছি। নাও, হয়ে গেছি মা আমি বড়। তোমার প্রসন্নতার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু তোমার চোখে জল দেখতে পারবো না। তারপর তোমরা নগরের ওপরে আক্রমণ করবে আর সমস্ত সুমেরুবাসীর ওপর নিজের বিষ ছড়িয়ে ওদের নিজেদের মতোই আমার সেবক বানিয়ে দেবে। ততক্ষণ তোমরা সবাই এখানেই থাকবে। কি হয়েছে পুত্র? ঘুম আসছে না? ঘুম কি করে আসবে মা? যদি তুমি আগের মতো দুঃখ পাও তাহলে? আচ্ছা, একটা কথা বলো, যদি আমাকে কোনো কারণবশত যেতে হয় তাহলে তুমি স্বয়ং ভোজন করতে পারবে তো? কাউকে জ্বালাতন করবে না তো? আর পিতাশ্রীর কথা শুনবে তো? কোথাও যদি যেতেও হয় তাহলে তার আজ্ঞা নিয়ে যাবে বা তাকে জানিয়ে যাবে, মনে থাকবে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ মা? যেখানে যেখানে তুমি যাবে সেখানে আমিও যাব। আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। হনুমানের জন্য আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। তোমার যা কিছু শেখাবার শিখিয়ে দাও, তোমার যা কিছু বোঝাবার বুঝিয়ে দাও, যা করতে চাও করে নাও। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্ত থাকতে পারবে না। পুত্র, অনেক কথা হয়ে গেছে, নাও এবার ঘুমো। এসো। গান শোনাও না মা। পুত্র, কতদিন আর গান শুনে ঘুমোবে? বড় হয়েছো, যুবরাজ হয়ে গেছো, এখন গান না শুনে একটু ঘুমো। নেত্র বন্ধ করো, ঘুম চলে আসবে। এখন এসব কিছু তো তোমাকে শিখতে হবে পুত্র। ঘুমিয়ে পড়েছে, এখন মহারাজকে গিয়ে সব সত্যিটা জানিয়ে দিই।
মহারাজ বৈঠকে আছেন, কোনো বিশেষ মন্ত্রণা চলছে হয়তো। মহারাজ, ওই নদী থেকেই নগরীর মানুষ পানীয় জল পেয়ে থাকেন। শুধু মানুষই নন, বরং পশু, পক্ষী, এমনকি বনস্পতি সবারই জীবন এই জলের উপরই নির্ভরশীল। যদি সেই জলই পানের উপযুক্ত না থাকে মহারাজ, তাহলে আমাদের সুমেরু রাজধানী তো কোনো যুদ্ধ না করেই ধ্বংস হয়ে যাবে। তবে মহারাজ, আপনার কথা অনুযায়ী আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। নদীর আশেপাশে সমস্ত সৈনিককে পাহারায় রাখা হয়েছে, যাতে ওই নদীর জলকে কেউ ছুঁতেও না পারে। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। যতক্ষণ নদীর জল পরিষ্কার না হয়ে যাচ্ছে, ততদিন নগরবাসীদের জন্য জলের বিকল্প ব্যবস্থাও করতে হবে। এই জন্য আপনি কুয়ো খোঁড়ার ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ, কুয়ো খুঁড়তে তো অনেক সময় লাগবে। এই সময় আমি কি বলবো মহারাজকে? আগে থেকেই এত চিন্তিত। আমিও যদি আমার কথা বলতে বসে যাই, থাক, আমার দুঃখের কথা আর নাই বা বললাম। আমি একজন যুবরাজ, আমাকেও কিছু করতে হবে। হনুমান, তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি এখানে কি করছো? মা, তুমি চলে আসতে আমার ঘুম চলে গেল। কি হবে আমার মানিকের? যদি আমি চলে যাই তো? পিতাশ্রীকে কাজ করতে দাও পুত্র। চলো, আমি তোমায় ঘুম পাড়াচ্ছি। নগরবাসীদের জন্য কুয়ো খোঁড়ার ব্যবস্থা করতে যাচ্ছি। তা না হলে কালকে খাওয়ার জলও পাওয়া যাবে না। এই সমস্যাটাকে দ্রুত সমাধান করতে হবে। পিতা, আমিও যাব আপনার সাথে। তুমি গিয়ে শুয়ে পড়ো পুত্র, তোমার ওখানে কি কাজ? পিতা, আপনিই তো বলেন যে আমাকে সব কিছু শিখতে হবে। আমি তো সুমেরুর যুবরাজ, তাই আমাকেও তো শিখতে হবে যে প্রজাদের সমস্যাটাকে কি করে সমাধান করতে হয়। হনুমান ঠিকই বলেছে। ওরও তো এরকম সমস্যার সম্পর্কে জানা উচিত। শীঘ্রই ওকে সবকিছু শেখানো উচিত। আপনি নিয়ে যান ওকে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত কুয়ো খোঁড়ার কাজ সমাপ্ত হলো না। আসুন দেখি এত সময় কেন লাগছে। আরে, এখানে তো শিলাখণ্ড বেরিয়ে এলো, জল পাওয়া সম্ভব নয় মনে হচ্ছে। এত পরিশ্রম করে খোঁড়ার পরে এই শিলা বেরিয়ে এলো।
পিতা, আমি কি চেষ্টা করব? পুত্র, এটা কুয়ো খোঁড়ার কাজ, যা পাথরের জন্য থামাতে হয়েছে। এটা তুমি কি সাহায্য করতে পারবে? পিতা, চেষ্টা তো করতে দিন, শুধু একবার। আপনারা সবাই পেছনে সরে যান। যুবরাজ অসম্ভবকে সম্ভব করেছে। এটা তো চমৎকার হলো। কেশরী নন্দনের জয়, 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 কেশরী নন্দনের জয়। হনুমান, হনুমান, হনুমান গেল কোথায়? কি করছেন আমাদের যুবরাজ? জল, কুয়োয় জল এসে গেছে। আমাদের যুবরাজ কুয়ো জলে ভরে দিয়েছে। আমাদের যুবরাজের জয়, যুবরাজের জয়, যুবরাজ হনুমানের জয়, शक्ति का ध्यान चल पड़े, चल संकट हरने, दिया प्रजा को जल उपहार। धन्य है संकट मोचन जो आपने ये दिया उपहार। ये गाथा महाबली हनुमत की,
পুত্র, তুমি সুমেরুর জন্য আজ যে কাজ করলে তার জন্য তোমায় নিয়ে গর্ব হচ্ছে। এবার পরের কাজ আমি সামলে নেব। এখন তুমি প্রাসাদে ফিরে যাও। তোমার মা তোমার প্রতীক্ষায় রয়েছেন। নাগরাজ, সুমেরুতে জলের সমস্যা সমাপ্ত হয়েছে। মহারাজ কেশরী পুত্র হনুমান কুয়ো খনন করেছে। এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি নাগরাজ। সুমেরুবাসী, আমি তোমাদের তিলে তিলে মেরে ফেলবো। ওই কুয়োর জল বিষাক্ত করে দেব আমি। পঞ্চফনা, এসব করে তুমি অযথাই তোমার সময় আর শক্তি দুটোই নষ্ট করছো। পঞ্চফনা, তোমাকে সেটাই করতে হবে যেটা করার জন্য এখানে এসেছো। হনুমানকে শেষ করতে হবে তোমাকে। প্রতিবল, আমাকে উপদেশ দিতে এলে কেউ বেঁচে থাকে না, আর তুমি আমাকে এই সময়ে উপদেশ দিচ্ছ। যদি কিছু করতে চাও তো যাও, ওই হনুমানকে এখানে নিয়ে এসো। এটা কি বলছেন আপনি? হনুমানকে এখানে? কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? না না, আমি ভয় টয় পাইনি, কিন্তু তুমি হনুমান ওর ব্যাপারে জানো না। প্রতিবল, পঞ্চফনা আমি, কালকৌট বিষের মতো 5টা ভয়াল বিষের অধিপতি আমি। আমার বিষের প্রভাব তোমরা এক্ষুনি দেখতে পাবে। এদের দেখতে পাচ্ছ? এরা আমার বিষাক্ত সৈন্য দলের সৈনিক। এরা সমস্ত সুমেরু নগরে ছড়িয়ে সবাইকে বিষাক্ত করে দেবে। সবাই হয়ে যাবে আমার দাস। আমি যা চাইবো তাই হবে সুমেরুতে। তারপর চারদিকে ঘৃণা হবে, ব্যভিচার হবে, লুট তরাজ, হাহাকার হবে। শুধু যেভাবেই হোক ওই বানর শিশুকে এখানে নিয়ে এসো, আমার সামনে নিয়ে এসো ওই বানর শিশুকে। ঠিক আছে, ঠিক আছে পঞ্চফনা, হনুমানকে তো আমি নিয়েই আসবো। এটা তো অতিবলের বা হাতের কাজ। বা হাতের কাজ। হনুমান, হনুমান, আমি হলাম অতিবল, অতিবল। অতিবল, তুমি এখন এখানে? হনুমান, হনুমান, আমি বুঝতে পেরেছি হনুমান, যে নদীর জলকে কে বিষাক্ত করেছে। আমি তো এটা বলবার জন্য মহারাজের কাছে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারলাম যে মহারাজ তো ভবনে নেই। এটা তো ভালো হলো হনুমান, তোমার দেখা পেলাম। এখন যদি তুমি ওকে ধরতে চাও তাহলে চলো, চলো আমার সাথে। আমি তোমায় দেখাচ্ছি ও কোথায় আছে। চলো। যদি এরকমটাই হয় তাহলে চলো, ওকে ওর কর্মের ফল দিতেই হবে। চলো আমার সাথে। আরে হনুমান, আরে নল নীল, দেখো আমাদের বন্ধু অতিবলকে কোথায় নিয়ে যাচ্ছে। চলো দেখি
হ্যাঁ চলো চলো। আরে আরে ওরে বাবা, মাথা ঘোরাচ্ছে। আমার তো উঠতে একদমই ভালো লাগে না। আমার ভীষণ ভয় লাগে, যদি কোথাও পড়ে যেতাম তাহলে। অতি বল, তুমি পড়লে কোথায়? বেঁচেই তো গেলে। একে তো বাঁচিয়ে নিয়েছো তুমি, কিন্তু তোমায় কে বাঁচাবে হনুমান? এই হলো পঞ্চফানা, যে নদীর জলকে বিষাক্ত করেছে। হনুমান না জানি কত জীবজন্তুর হত্যা করেছে। একে ছাড়বে না, শাস্তি দাও, শাস্তি দাও একে। পঞ্চফনা নাম শুনে তো এটাই মনে হচ্ছে যে কোনো সাপের নাম, কিন্তু ও পুরো নদীকে কি করে বিষাক্ত করতে পারে? হ্যাঁ হনুমান, এ ভীষণই মায়াবী। আমার তো ভয় লাগছে হনুমান। যাও যাও যাও, একে শাস্তি দাও, ছাড়বে না একে একদম। যাও। তুমি নদীর জলকে বিষাক্ত করেছো, আমার মিত্র বলছে। হ্যাঁ করেছি, আর শীঘ্রই আমাকে লোকে হনুমানের মৃত্যুদাতা বলে ডাকবে। হনুমানের মৃত্যুদাতা। আর তোমাকে মারার জন্য তো আমার সর্পরূপ গ্রহণ করারও প্রয়োজন নেই।
पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसहु सुरभू। তাহলে এটা মায়াবী নাগরাজ, সেই জন্য ওর নাম পঞ্চফনা। আচ্ছা, তাহলে এটা মায়াবী নাগরাজ, সেই জন্য ওর নাম পঞ্চফনা। ওর মুখ থেকে তো বিষ বেরোচ্ছে।
তুমি হবে আমার মৃত্যুদাতা। ঠিক আছে, দেখাই যাক। আরে আমি এখানে, তুমি ওদিকে কেন দেখছো? আরে এদিকে এদিকে, আমি এখানে। আরে আমি এখানে। আরে তোমার কি চোখ খারাপ হয়ে গেছে? আমি এখানে। কি হলো পঞ্চফনা, শীতল হয়ে গেছো? একটু বিশ্রাম করে নাও। আরো চেষ্টা করো। এই পঞ্চফোনের আবার কি হলো? হেরে যাচ্ছে কেন? এ তো এবার 5টা ফনা থেকেই বিষ বার করছে। যুবরাজ 5 ফনাওয়ালা সাপের সঙ্গে লড়াই করছে। আমাকে অতি শীঘ্র মহারাজকে জানানো দরকার। এই 5 ফনাওয়ালা ভয়ানক নাগ কোথা থেকে এলো সুমেরুতে? হতে পারে এই নাগই নদীর জলকে বিষাক্ত করে দিয়েছে। ও আবার কোনো মায়া শক্তি নয় তো? হতে পারে মন্ত্রী মশাই। সৈনিকদের শীঘ্র নিয়ে চলুন। আগে মহারাজ। সেবক, তুমি গিয়ে মহারানীকে সংবাদ দাও। যাও, চলুন চলুন মহারাজ। বিষ? আমার তো কিছুই হলো না। তোমার বিষেতে আমার কিচ্ছু হলো না। ও আমার মিত্রদের ওপর আক্রমণ করার আগে আমাকে কিছু করতেই হবে। পঞ্চফনা, এবার তোমাকে দণ্ড দিতেই হবে। এই পঞ্চফনা তো এবার পালাচ্ছে।
যুবরাজ! হনুমান! যুবরাজ! পুত্র হনুমান, তুমি ঠিক আছো তো? কোথায় গেল সেই ভয়ানক নাগ? পিতা, ওই নাকটা তো আগেই পালিয়েছে। ওই পুরো নদীতে বিষ ছড়িয়েছিল। কোথায় যেতে পারে? মন্ত্রী মশাই, কোথায় যেতে পারে ওই ভয়ানক নাগ? মহারাজ, এটা বলা তো সম্ভব নয়। ওই ভয়ানক নাগ তার বিষাক্ত বিষ দিয়ে যদি পুরো নদীকে বিষাক্ত করতে পারে, তাহলে যে কোনো জায়গায় ওর বিষ ছড়িয়ে মহা সর্বনাশ করতে পারে। আমাদের ওকে শীঘ্রই ধরতে হবে। বেশি দূর যায়নি ও। হ্যাঁ মহারাজ, আমাদের শীঘ্রই ওই নাগকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমাদের সবাইকে আলাদা আলাদা গিয়ে ওই নাগকে ধরতে হবে। কিন্তু তার আগে আমাদের এই বালকদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে হবে। সৈনিক! আজ্ঞে মহারাজ। এই বালকদের নিয়ে তুমি এক্ষুনি রাজপ্রাসাদে যাও। আজ্ঞে মহারাজ। আর সাবধানে থেকো, ও যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে মহারাজ। হ্যাঁ মিত্র, তোমরা প্রাসাদে যাও। মন্ত্রী মশাই, আপনি হনুমান আর 2 সৈনিক নিয়ে ওই দিকে যান। আগে মহারাজ। আর 2জন সৈনিক ওই দিকটাতে যাও। তুমি আর অন্য সৈনিকরা আমার সঙ্গে এই দিকটাতে এসো। যারা আগে ওই নাগকে দেখবে তারা একটা সাংকেতিক ধ্বনি দেবে। আমরা সবাই একসঙ্গে সেখানে পৌঁছে ওর বিরুদ্ধে লড়বো। আগে মহারাজ। চলো সবাই। আগে মহারাজ। আসুন যুবরাজ, আসুন। চলুন মন্ত্রী মশাই। চলুন চলুন। কাজ করার সময় এসে গেছে। এখন তোমরা সবাই বিষ ছড়ানোর যোগ্য হয়ে গেছো। যাও আর সমস্ত সুমেরুবাসীকে বিষাক্ত করে দাও, আমার অধীন করে দাও। আর হনুমানের পরিবারের সমস্ত সদস্যকেও বিষাক্ত করে দাও। যাও। এবার শীঘ্রই হনুমানের আপনজনেরাও বিষাক্ত হয়ে যাবে। এবার তুমি কার কার সাথে লড়বে হনুমান? এবার আসবে আনন্দ। এই তো এসে গেছে অতিবল। পঞ্চফোনা বার্তা নিয়ে এসেছে অতিবল। হনুমানের যে মিত্রদের বিষ প্রয়োগ করেছিলে ওদের সবাইকে রাজভবনে পাঠানো হয়েছে। এবার তুমি ওদের দিয়ে নিজের সব কাজ করাতে পারো, বুঝলে? কি? অসুরী নাগ 5 মাথার? হ্যাঁ, হনুমানের বন্ধুদের খুব ভীত মনে হচ্ছে অঞ্জনা। এই অবস্থায় ওদের একলা ছাড়া যাবে না। মা, তুমি ওদের হনুমানের কক্ষে নিয়ে যাও, আমি দুধের ব্যবস্থা করছি। এসো আমার সঙ্গে। এখানেই কোথায় হয়তো লুকিয়ে আছে। খোঁজো ওকে, ও যেখানেই থাক না কেন বাঁচতে যেন না পারে। ধরো ওকে, যাও। সবাই সাবধানে থাকবেন।
ও খুবই চালাক, যখন তখন আক্রমণ করতে পারে। এই দেখুন মহারাজ, ঘাসের উপর কিছু চিহ্ন দেখা যাচ্ছে। ওই নাগ নিশ্চয়ই এই দিকেই গেছে। দেখা যাক কোথায় লুকিয়ে আছে ও। চলো গিয়ে দেখি। চলুন মহারাজ। সাপের গন্ধ আমি পাচ্ছি মহারাজ, ও নিশ্চয়ই আশেপাশে কোথাও রয়েছে। এই মায়াবী নাগ, কোথায় লুকিয়ে আছিস? যদি সাহস থাকে বাইরে আয় আর যুদ্ধ কর। মহারাজ, ও এখানেই কোথাও আছে। বাঁচতে পারবে না ও। চলো। এইভাবে খোঁজার থেকে তো ভালো হবে যদি একজন সৈনিক গাছের ওপর থেকে দেখে। গাছের ওপর থেকে অনেক দূর পর্যন্ত দেখে নেওয়া যাবে। আরে যুবরাজ, আপনাকে নয়, আমি বলেছিলাম কোন সৈন্যকে। কোনো ব্যাপার না মন্ত্রী মশাই, আমি খুব তাড়াতাড়ি চড়তে পারবো। মন্ত্রী মশাই, ওই জায়গাটায় কিছু নড়াচড়া করছে। কই কিছু তো। চলুন। আরে প্রধান মশাই, আপনি গ্রামের সবাইকে নিয়ে কোথায় যাচ্ছেন? পঞ্চফনা নামে এক ভয়ানক নাগ এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সকলেই সংকটে পড়তে পারেন। চলুন, আসুন আপনারা সবাই আমার সঙ্গে আসুন। এই দিক দিয়ে আসুন। এটাই উপযুক্ত সময়ে আক্রমণ করার। আর তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রাজপ্রাসাদে রয়েছো তোমরা। এইদিকে নিশ্চয়ই থাকতে পারে ওই বিষধর নাগ। আসুন মন্ত্রী মশাই।
এরকম লাগছে কেন? কি হয়েছে? তোমরা সবাই দাঁড়িয়ে পড়লে কেন? একের পর এক এটা কি হচ্ছে? ওনার চোখ তো সাপের মতো দেখা যাচ্ছে। অবশ্যই এটা পঞ্চফনার বিষের প্রভাব, অর্থাৎ পঞ্চফনার বিষ থেকে এদের মৃত্যু হয়নি। তবুও এরা ওর অধীন হয়ে গেল, আর এবার ওর বিষ এই অন্য লোকজনদের উপর ফেলছে। তুমি কে? এখানে কি করছো? এখানে 5 ফনাওয়ালা সাপ ঘুরে বেড়াচ্ছে। তোমার কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। হ্যাঁ, আমিও দেখেছিলাম। আমি জানি ও এখন কোথায় আছে। তুমি জানো কোথায় আছে? শীঘ্র বলো। আসুন আমার সঙ্গে। চলো সবাই। দাঁড়াও পঞ্চফনা, তোমার সত্যিটা আমরা জেনে গেছি। কোথায় যাচ্ছ? সৈনিক, আমার গদা দাও। বিষের প্রভাবে আছে, সেই জন্য আমার ওপর আক্রমণ করতে তৎপর হয়ে আছে। কিন্তু এরা আমার প্রজাগণ, সেই জন্য আমি এদের ক্ষতি করতে পারি না। কি করব?
তো আমাকে এদের মধ্যে থেকে বেরোতে হবে।